মা, তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলে, এখন আমি তোমাকে আমার জীবন দিতে চাই। গত মাসে ছেলের দুর্ঘটনা হয়েছিল। রক্তের প্রয়োজন ছিল জরুরি। আমার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় আমিই রক্ত দিয়েছিলাম। আজ সুস্থ হয়ে ঘরে ফিরেছে। সন্ধ্যায় ব্যান্ডেজ খুলে দেখাল হাতে সেলাইয়ের দাগ। আমি দাগটা ছুঁয়ে দিলাম। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, তুমি যে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছ, সেই রক্তে এখন অন্য এক ভালোবাসা জেগেছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার রক্তে। আমি বললাম, এটা কি ভালো নাকি খারাপ? তানিশ বলল, আমি জানি না মা। একদিকে এই ক্ষমতা আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু অন্যদিকে এর জন্য আমার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গেছে। তানিশ আরও বলল, আমি সব সময় মানুষের মনের কথা শুনতে পাই। এটা খুব কষ্টকর। আমি চাইলেও এটা বন্ধ করতে পারি না। আমার মায়া হলো তানিশের জন্য। আমি বললাম, তুমি কি চাও এই ক্ষমতা চলে যাক? তানিশ বলল, আমি জানি না মা। এই ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষকে সাহায্য করতে পেরেছি। কয়েকদিন পর তানিশ বলল, আমার ক্ষমতা সত্যিই কমে যাচ্ছে। আগের মতো স্পষ্ট করে মানুষের মন পড়তে পারছি না। ধীরে ধীরে তানিশের ক্ষমতা কমতে শুরু করল। 1 মাস পর সে একদম স্বাভাবিক হয়ে গেল। আর কোনো মানুষের মন পড়তে পারত না। ভবিষ্যৎ দেখতে পারত না। তানিশ প্রথমে একটু হতাশ হল, কিন্তু পরে বলল, আসলে এটাই ভালো হয়েছে। এখন আমি একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারব। আমাদের জীবনও স্বাভাবিক হয়ে গেল। আর মানুষের ভিড় হতো না। তানিশ আবার কলেজে যেতে শুরু করল। কিন্তু একদিন তানিশ আমাকে একটা চমকপ্রদ কথা বলল। সে বলল, মা, আমার ক্ষমতা সম্পূর্ণ চলে যায়নি। এখনও আমি কিছু কিছু বুঝতে পারি। আমি জিজ্ঞাসা করলাম, কী রকম? তানিশ বলল, আমি এখনও জিনিসপত্র ছুঁয়ে তাদের ইতিহাস জানতে পারি। তবে আগের মতো স্পষ্ট নয়। তানিশ বলল, আমার মনে হচ্ছে এই সামান্য ক্ষমতা আমার কাজে লাগতে পারে। আমি হয়তো একজন গবেষক বা প্রত্নতত্ত্ববিদ হতে পারি। আমি খুশি হলাম তানিশের এই পরিকল্পনা শুনে। বললাম, তুমি যা ভালো লাগে তাই করো। 1 বছর পর তানিশ বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ে ভর্তি হল। তার সামান্য ক্ষমতা তাকে এই ক্ষেত্রে অনেক সাহায্য করল। তানিশ পুরাতন জিনিসপত্রের ইতিহাস জানতে পারত। এর ফলে সে তার গবেষণায় অনেক এগিয়ে গেল। একদিন তানিশ আমাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি কেন আমার এই ক্ষমতা এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তানিশ বলল, এটা হয়তো আমার জীবনের একটা পরীক্ষা ছিল। তানিশ আরও বলল, এই ক্ষমতার মাধ্যমে আমি শিখেছি যে মানুষের মনে কত রকমের চিন্তাভাবনা থাকে। আমি শিখেছি কিভাবে মানুষকে সাহায্য করতে হয়। আমি বললাম, তুমি ঠিক বলেছ। তানিশ বলল, এখন আমি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো একজন মানুষ হতে চাই। তানিশ তার গবেষণার কাজে মনোযোগ দিল। কয়েক বছর পর সে একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হয়ে উঠল। একদিন তানিশ আমাকে বলল, মা, তুমি যে আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলে, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি বললাম, কেন? তানিশ বলল, কারণ সেই রক্তদানের মাধ্যমেই আমি বুঝতে পেরেছি জীবনের আসল অর্থ কী। তানিশ আরও বলল, আমি শিখেছি যে ক্ষমতার চেয়ে বড় জিনিস হল মানুষের সেবা করা। আর সবচেয়ে বড় জিনিস হল পরিবারের ভালোবাসা। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, তুমি সত্যিই একটা ভালো ছেলে। তানিশ আমাকে জড়িয়ে ধরল। বলল, এসব তোমার কাছ থেকেই শিখেছি মা। এভাবেই আমাদের পরিবারের এই অদ্ভুত ঘটনার সমাপ্তি ঘটল। তানিশ এখন একজন সফল মানুষ। তার অতীতের সেই অভিজ্ঞতা তাকে আরও মানবিক করে তুলেছে। আমি প্রতিদিন ভাবি, জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু সব ঘটনার পেছনেই কোনো না কোনো শিক্ষা থাকে। আমাদের পরিবারও এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। তানিশের সেই বিশেষ সময়টা আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা বুঝেছি যে পারিবারিক বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজও কখনো কখনো তানিশ তার পুরাতন ক্ষমতার কথা মনে করে। কিন্তু সে আর সেই ক্ষমতা ফিরে পেতে চায় না। কারণ সে বুঝেছে যে স্বাভাবিক জীবনই সবচেয়ে সুন্দর। রিতাও এই পুরো ঘটনা দেখে অনেক কিছু শিখেছে। সে বলে, ভাইয়ার মতো আমিও মানুষের সেবা করতে চাই। আমি খুশি হই এই কথা শুনে। সাজিদও বদলে গেছে। সে আগের চেয়ে বেশি সময় পরিবারের সাথে কাটায়। বলে, পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে মনে ভাবি, তানিশ যখন বলেছিল আমাকে স্ত্রী হিসেবে চায়, তখন আমি ভেবেছিলাম এটা কোনো বড় সমস্যা। কিন্তু সেটা ছিল তার মানসিক অবস্থার কারণে। আসলে তার মনে ছিল মায়ের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা।
তার বিশেষ ক্ষমতা এসেছিল আমার রক্তদানের কারণে। কিন্তু সেই ক্ষমতার চেয়েও বড় ছিল তার মানবিক গুণাবলী। সে সেই ক্ষমতা দিয়ে মানুষের সেবা করেছিল। আজ তানিশ যখন তার গবেষণার কাজে ব্যস্ত থাকে তখন আমি গর্ব অনুভব করি। আমার ছেলে একজন ভালো মানুষ হয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমাদের সেই কারণ খুঁজে বের করতে হয়। আর সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। তানিশের জীবনে যে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল সেটা তাকে একজন বিশেষ মানুষ করে তুলেছে। সে এখন তার কাজের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছে। আমি প্রার্থনা করি যেন তানিশ সারা জীবন এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। আর আমাদের পরিবার যেন সব সময় একসাথে থাকতে পারি। এই গল্পের শেষে এসে আমি বলতে পারি যে পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার শক্তিই সবচেয়ে বড়। যত বড় সমস্যাই আসুক, পরিবারের সবাই একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তানিশের সেই বিশেষ দিনগুলো আমাদের সবাইকে শিখিয়েছে যে জীবনে অনেক অদ্ভুত জিনিস ঘটতে পারে। কিন্তু সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের ধৈর্য আর বুদ্ধি দরকার। আমি আশা করি আমাদের এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। যারা জীবনে কোনো অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়েছেন তারা যেন হতাশ না হন। সব সমস্যারই সমাধান আছে। তানিশ এখন একজন সুখী মানুষ। সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। কখনো কখনো আমাকে বলে, মা, আমার সেই দিনগুলোর কথা মনে পড়লে অবাক লাগে। কিন্তু আমি কৃতজ্ঞ যে সেই অভিজ্ঞতা পেয়েছিলাম। আমিও কৃতজ্ঞ। কারণ এই ঘটনা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পেরেছি। এখন যখন কেউ আমাদের কাছে এই গল্প শুনতে চায় আমরা খুলে বলি। কারণ আমাদের কিছু লুকানোর নেই। আমরা গর্বিত যে আমরা এই কঠিন সময়টা একসাথে পার করতে পেরেছি। এসেছি তোমার ভালোবাসায় আমি বাঁচতে চাই। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। হাসপাতালের রিপোর্ট টেবিলে পড়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সে আমার হাত চেপে ধরে বলল, তুমি আমার জীবনে রক্ত সঞ্চালন করেছ, এখন আমি তোমার জীবনে নতুন অর্থ সঞ্চালন করতে চাই। আমরা মাছেলে নয়, স্বামী স্ত্রী হয়ে নতুন জীবন শুরু করি। রক্তদানের সার্টিফিকেট আমার হাতে কাঁপছিল। ঘরের নীরবতা ভেঙে সে আবার বলল, মা, তুমি কি আমার এই প্রস্তাব ভেবে দেখবে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা আক্তার। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সাজিদ আহমেদ, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তানিশ আর রিতা। তানিশ 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিতা 13 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি তা হয়তো অবিশ্বাস্য লাগবে। কিন্তু এটাই সত্য। আমাদের পারিবারিক জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা আমাদের সবার জীবনই পাল্টে দিয়েছে। গত শীতের এক সন্ধ্যায় তানিশ বাইক নিয়ে বেরিয়েছিল। রাত 11টার দিকে হাসপাতাল থেকে ফোন এল। বল, তানিশের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দৌড়ে গেলাম। ডাক্তার বলল তার অনেক রক্ত বেরিয়ে গেছে, জরুরি রক্ত দরকার। তানিশের রক্তের গ্রুপ বি পজিটিভ। আমার গ্রুপ একই। আমি বলে দিলাম আমি রক্ত দেব। রক্ত দেওয়ার পর ডাক্তার বলল তানিশ এখন বিপদমুক্ত। কিন্তু কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। আমি প্রতিদিন তার কাছে থাকতাম, দেখাশোনা করতাম। সাজিদ অফিসের কাজে ব্যস্ত থাকত, রিতাও স্কুলে যেত। তাই আমি বেশিরভাগ সময় তানিশের পাশে ছিলাম। একদিন তানিশ আমাকে বলল, মা, তুমি যে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছ সেই রক্তের জন্যই আমি আজ বেঁচে আছি। আমি বললাম, এটাই তো মায়ের কর্তব্য। সে বলল, না মা, এটা শুধু কর্তব্য নয়, এটা অন্য কিছু। আমার মনে হচ্ছে তোমার রক্ত আমার শরীরে মিশে আমার চিন্তাভাবনায় পাল্টে দিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি সে কি বলতে চাচ্ছে। পরে সে আরও স্পষ্ট করে বলল। আমি শুনে হতবাক হয়ে গেলাম। কি বলো বুঝতে পারছিলাম না। কিন্তু আসল ব্যাপারটা এই নয়। আসল কাহিনী শুরু হয় এরপর থেকে। তানিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এল। কিন্তু তার আচরণ খুবই অদ্ভুত লাগছিল। সে সব সময় আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন আমাকে চেনে না। রাতে আমার ঘরের সামনে দিয়ে হেঁটে যেত। কখনো দরজায় দাঁড়িয়ে থাকত।
একদিন রাতে আমি জেগে দেখি তানিশ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তানিশ? সে বলল, মা, আমার খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে তোমার রক্ত আমার শরীরে থেকে আমাকে তোমার কাছে টানছে। আমি বললাম, এসব কি বলছিস? যা, নিজের রুমে গিয়ে শো। কিন্তু তানিশ শোল না। সে বলল, মা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি আমাকে রক্ত দেওয়ার পর থেকে আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি তোমাকে আর মা হিসেবে দেখতে পারছি না। আমার কাছে তুমি একজন নারী। আমি চমকে উঠলাম। বললাম, তানিশ, তুমি কি বলছ? আমি তোমার মা। সে বলল, হ্যাঁ, আমি জানি। কিন্তু তোমার রক্ত আমার শরীরে মিশে আমার অনুভূতি পাল্টে দিয়েছে। আমি তোমার প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করি। আমি কিছু বলার আগেই সে আরও বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। আমার মনে হয় তোমার রক্তের মাধ্যমে তোমার সাথে আমার একটা গভীর সংযোগ তৈরি হয়েছে। আমি চাই আমরা দুজন একসাথে থাকি। শুধু মা-ছেলে হিসেবে নয়, স্বামী-স্ত্রী হিসেবে। আমি আর শুনতে পারলাম না। চিৎকার করে বললাম, থামো। এসব কি বলছো তুমি? আমি তোমার মা। এরকম কথা বলতে নেই। তানিশ বলল, মা, তুমি রেগে যেজো না। আমি শুধু আমার মনের কথা বলছি। তুমি একবার ভেবে দেখো। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু তানিশ আমার পেছনে পেছনে এল। বলল, মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমরা একই রক্তের অধিকারী এখন। আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু তানিশ বাইরে থেকে বলতে লাগল, মা, তুমি আমার প্রস্তাব ভেবে দেখো। আমরা নতুন একটা জীবন শুরু করতে পারি। পরের দিন সকালে আমি সাজিদকে সব বললাম। সাজিদ প্রথমে বিশ্বাস করতে চাইল না। বলল, তানিশ হয়তো অ্যাক্সিডেন্টের শকে এরকম বলছে। কিন্তু আমি জোর করে বললাম, না, সে একদম সিরিয়াস ছিল। সাজিদ তানিশের সাথে কথা বলল। তানিশ সাজিদের সামনেও একই কথা বলল। সাজিদ রেগে গিয়ে তানিশকে থাপ্পড় মারল। বলল, এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তানিশ বলল, বাবা, আমি পাগল হইনি। আমি সত্যি বলছি। মায়ের রক্ত আমার শরীরে মিশে আমার চিন্তাভাবনা পাল্টে দিয়েছে। আমি এখন মাকে অন্যভাবে দেখি। সাজিদ বলল, তুই যদি এসব আজে বাজে কথা আরও বলিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেব। তানিশ বলল, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। কিন্তু আমার মনের অবস্থা পাল্টায়নি। এরপর কয়েকদিন তানিশ চুপচাপ থাকল। কিন্তু আমি দেখতে পেতাম সে আমার দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকে। রাতে আমার ঘরের কাছাকাছি ঘোরাফেরা করে। আমার খুব অস্বস্তি লাগত। একদিন রাতে হঠাৎ আমার ঘরের দরজা খুলে গেল। দেখি তানিশ ভিতরে ঢুকছে। আমি জেগে বসলাম। বললাম, তানিশ, তুমি কি করছো? সে বলল, মা, আমি আর পারছি না। তুমি যে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছ সেই রক্ত আমাকে তোমার কাছে টেনে আনছে। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। সাজিদ জেগে উঠল। তানিশকে দেখে রেগে গেল। বলল, তুই আবার এসব কি করছিস? তানিশ বলল, বাবা, আমি মায়ের কাছে আসতে বাধ্য হচ্ছি। আমার নিয়ন্ত্রণ নেই। সাজিদ তানিশকে জোর করে রুম থেকে বের করে দিল। কিন্তু তানিশ বাইরে থেকে বলতে লাগল, মা, আমি তোমার রক্তের সন্তান। তুমি আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছ। এখন আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই। পরের দিন সাজিদ বলল, তানিশের মাথা খারাপ হয়ে গেছে। আমরা একটা ডাক্তার দেখাবো। আমরা তানিশকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। ডাক্তার তানিশের সাথে একা কথা বলল। ডাক্তার বলল, তানিশের মধ্যে একটা মানসিক সমস্যা তৈরি হয়েছে। রক্তদানের পর সে ভেবে নিয়েছে তার মায়ের সাথে তার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। এটা অস্বাভাবিক নয়। কিছু মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে। ডাক্তার তানিশকে কিছু ওষুধ দিল। বলল, এই ওষুধ খেলে তার চিন্তাভাবনা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তানিশ ওষুধ খেতে চাইল না। বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ঠিক আছি। সাজিদ জোর করে তানিশকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করল। কিন্তু তানিশ রেসিস্ট করল। শেষে আমরা ওষুধ তার খাবারের সাথে মিশিয়ে দিতে শুরু করলাম। কিছুদিন পর তানিশের আচরণে একটু পরিবর্তন এল। সে আর আমার দিকে সেভাবে তাকাত না। রাতে আমার ঘরের কাছে আসত না। আমি ভাবলাম হয়তো ওষুধ কাজ করছে। কিন্তু একদিন সকালে আমি দেখি তানিশ ওষুধের বোতলটা ফেলে দিয়েছে। সে আমাকে বলল, মা, আমি জানি তোমরা আমার খাবারে ওষুধ মেশাচ্ছ। কিন্তু এই ওষুধ আমার স্বাভাবিক অনুভূতিকে দমন করে রাখছে। আমি আর এই ওষুধ খাব না। তানিশের কথা শুনে আমার মাথা ঘুরে গেল।
আমি বুঝলাম তানিশের সমস্যা আরও গভীর। এই ওষুধে কাজ হচ্ছে না। আমি সাজিদকে বললাম, আমাদের তানিশকে কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। সাজিদ বলল, আমিও তাই ভাবছি। আমরা তানিশকে নিয়ে ঢাকার একটা বিখ্যাত হাসপাতালে গেলাম। সেখানে একজন বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট তানিশকে দেখল। ডাক্তার তানিশের সাথে বিস্তারিত কথা বলল। ডাক্তার বলল, তানিশের মধ্যে এক ধরনের অবসেশন তৈরি হয়েছে। এটা খুবই জটিল একটা মানসিক অবস্থা। এর চিকিৎসা সময়সাপেক্ষ। ডাক্তার তানিশকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দিল। বলল, কয়েক সপ্তাহ এখানে থেকে চিকিৎসা নিলে উন্নতি হবে। তানিশ প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু শেষে রাজি হল। সে বলল, ঠিক আছে, আমি চিকিৎসা নেব, কিন্তু আমার মনের অবস্থা পাল্টাবে না। তানিশ হাসপাতালে ভর্তি হল। আমরা প্রতিদিন তাকে দেখতে যেতাম। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। ডাক্তার বলল, সে এখন অনেক ভালো। 1 মাস পর তানিশ বাড়ি এল। তার আচরণ স্বাভাবিক লাগছিল। সে আর আমার দিকে সেভাবে তাকাত না। আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলত। আমি ভাবলাম হয়তো তানিশ সুস্থ হয়ে গেছে। কিন্তু একদিন রাতে আবার সেই ঘটনা ঘটল। তানিশ আমার ঘরে এসে বলল, মা, আমি হাসপাতালে যে চিকিৎসা নিয়েছি তা শুধু আমাকে সাময়িক উপশম দিয়েছে, কিন্তু আমার মূল সমস্যার সমাধান হয়নি। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলতে চাও? তানিশ বলল, মা, আমি এখনও তোমাকে একই চোখে দেখি। তোমার প্রতি আমার অনুভূতি একই আছে। আমার মাথা ঘুরে গেল। আমি বুঝলাম তানিশের সমস্যা এত সহজে সমাধান হবে না। কিন্তু হঠাৎ তানিশ হেসে বলল, মা, তুমি এত ভয় পেয়েছ কেন? আমি তো মজা করছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মজা করছিলে মানে? তানিশ বলল, হ্যাঁ মা। আমি হাসপাতালে গিয়ে বুঝেছি আমার আসলে কোনো সমস্যা ছিল না। আমি শুধু তোমাদের সবাইকে চমকে দিতে চেয়েছিলাম। আমি আরও অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, তুমি কি বলছ? তানিশ বলল, মা, আমি যা যা বলেছিলাম সব ছিল মিথ্যা। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমরা কিরকম প্রতিক্রিয়া দেখাও। আমি রেগে গিয়ে বললাম, তুমি এরকম করতে পারো কি করে? আমরা কত চিন্তায় ছিলাম। তানিশ বলল, সরি মা। কিন্তু আমি ভেবেছিলাম তোমরা বুঝে যাবে যে আমি মজা করছি। কিন্তু হঠাৎ তানিশের মুখের ভাব বদলে গেল। সে বলল, কিন্তু মা, একটা ব্যাপার সত্যি। তোমার রক্ত আমার শরীরে মেশার পর আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কী রকম পরিবর্তন? তানিশ বলল, মা, আমার মধ্যে এখন অদ্ভুত কিছু ক্ষমতা তৈরি হয়েছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি। আমি বিশ্বাস করলাম না। বললাম, এসব আজে বাজে কথা। তানিশ বলল, মা, তুমি বিশ্বাস করো না? তাহলে আমি তোমার মনের কথা বলে দিচ্ছি। তানিশ বলল, তুমি এখন ভাবছ যে আমি আবার কোনো নাটক করছি। তুমি ভাবছ যে কিভাবে আমাকে সামলাবে। তুমি চাও সাজিদ এসে তোমাকে সাহায্য করুক। আমি চমকে গেলাম। কারণ তানিশ যা বলল তা সত্যিই আমি ভাবছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে জানলে? তানিশ বলল, আমি বলেছি তো, আমি এখন মানুষের মন পড়তে পারি। তানিশ আরও বলল, মা, শুধু তুমি নও, আমি যে কারো মনের কথা বুঝতে পারি। আমার ভেতরে এই ক্ষমতা তোমার রক্তের কারণেই এসেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু তানিশ আমার মনের কথা সত্যিই বলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিভাবে সম্ভব? তানিশ বলল, মা, আমি নিজেও জানি না। কিন্তু এটা সত্যি। পরের দিন তানিশ সাজিদের সাথেও একই কাজ করল। সাজিদ অফিস থেকে এসে বসেছে, তখন তানিশ বলল, বাবা, তুমি অফিসে আজ বসের সাথে ঝগড়া করেছ। তুমি ভাবছ চাকরি ছেড়ে দেবে। সাজিদ চমকে গেল। কারণ সে সত্যিই অফিসে বসের সাথে ঝগড়া করেছিল। সে তানিশকে জিজ্ঞাসা করল, তুই কিভাবে জানলি? তানিশ বলল, বাবা, আমি তোমার মনের কথা পড়তে পারি। সাজিদ বিশ্বাস করল না। কিন্তু তানিশ আরও অনেক কিছু বলল যা সাজিদের মনেই ছিল। সাজিদ অবাক হয়ে গেল। তানিশ রিতার সাথেও একই কাজ করল। রিতা স্কুল থেকে এসেছে। তানিশ বলল, রিতা, তুই আজ স্কুলে তোর বেস্ট ফ্রেন্ড তনবির সাথে ঝগড়া করেছিস। তুই ভাবছিস তার সাথে আর কথা বলবি না। রিতা অবাক হয়ে বলল, ভাইজা, তুমি কিভাবে জানলে? তানিশ বলল, আমি তোর মন পড়তে পারি। এভাবে কয়েকদিনের মধ্যে তানিশ আমাদের সবার মনের কথা বলে দিতে লাগল। আমরা সবাই বিস্মিত হয়ে গেলাম। তানিশের সত্যিই কোনো অদ্ভুত ক্ষমতা এসেছে। কিন্তু এটাই শেষ না। তানিশ আরও অদ্ভুত কিছু করতে শুরু করল। সে বলল, আমি শুধু মন পড়তে পারি না, আমি মানুষের ভবিষ্যৎ দেখতেও পারি।
একদিন তানিশ আমাকে বলল, মা, আগামীকাল তুমি বাজারে যাবে। সেখানে তোমার স্কুলের এক পুরাতন বন্ধুর সাথে দেখা হবে। তার নাম সুমিত্রা। আমি বললাম, আজে বাজে কথা। সুমিত্রা আমেরিকায় থাকে। সে কিভাবে এখানে আসবে? তানিশ বলল, তুমি দেখবে, আমি সত্যি বলছি। পরের দিন আমি বাজারে গেলাম। সত্যিই সেখানে সুমিত্রার সাথে দেখা হলো। সে আমেরিকা থেকে এসেছে। আমি অবাক হয়ে গেলাম। তানিশ সাজিদের ভবিষ্যতও বলে দিল। বলল, বাবা, আগামী সপ্তাহে তোমার অফিসে একটা বড় প্রজেক্ট আসবে। তুমি সেই প্রজেক্টের ইনচার্জ হবে। সাজিদ বলল, এটা কিভাবে সম্ভব? আমার অফিসে কোনো বড় প্রজেক্ট আসার কথা নেই, কিন্তু আগামী সপ্তাহে সত্যিই একটা বড় প্রজেক্ট এল। সাজিদকে সেই প্রজেক্টের ইনচার্জ করা হল। রিতার ভবিষ্যতও তানিশ বলে দিল। বলল, রিতা, আগামী মাসে তোর স্কুলে একটা প্রতিযোগিতা হবে। তুই সেই প্রতিযোগিতায় প্রথম হবি। রিতা বলল, কোনো প্রতিযোগিতার কথা তো শুনিনি, কিন্তু পরে সত্যিই স্কুলে একটা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হল। রিতা সেই প্রতিযোগিতায় প্রথম হল। এভাবে তানিশের কথাগুলো একের পর এক সত্য হতে লাগল। আমরা সবাই বুঝলাম তানিশের সত্যিই অদ্ভুত কোনো ক্ষমতা এসেছে। কিন্তু তানিশের ক্ষমতা শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না। একদিন তানিশ বলল, আমি অন্যদের মনের কথাও জানতে পারি। শুধু পরিবারের সদস্যদের নয়। একদিন আমাদের প্রতিবেশী রহিম চাচা আমাদের বাড়িতে এলেন। তানিশ তাকে বলল, চাচা, আপনি আজ সকালে আপনার ছেলের সাথে ফোনে ঝগড়া করেছেন। আপনার ছেলে বিদেশে থাকে। সে টাকা পাঠায় না বলে আপনি রেগে আছেন। রহিম চাচা চমকে গেলেন। কারণ তিনি সত্যিই সকালে তার ছেলের সাথে ফোনে ঝগড়া করেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কিভাবে জানলি? তানিশ বলল, আমি আপনার মন পড়তে পারি। রহিম চাচা আমাদের কাছে তানিশের এই ক্ষমতার কথা শুনতে চাইলেন। আমরা সব বললাম। তিনি খুব অবাক হলেন। কিছুদিনের মধ্যে এলাকায় তানিশের এই অদ্ভুত ক্ষমতার কথা ছড়িয়ে গেল। মানুষ তানিশের কাছে আসতে শুরু করল। তারা তাদের ভবিষ্যৎ জানতে চাইত। তানিশ সবার ভবিষ্যৎ বলে দিত। তার কথা সত্য হতো। ধীরে ধীরে তানিশ এলাকায় বিখ্যাত হয়ে গেল। কিন্তু একদিন তানিশ আমাকে একটা ভয়ানক কথা বলল। সে বলল, মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমাদের পরিবারে একটা বড় বিপদ আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কী রকম বিপদ? তানিশ বলল, আমি পরিষ্কার করে বলতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের সবার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। আমার মন খারাপ হয়ে গেল। আমি সাজিদকে বললাম। সাজিদ বলল, তানিশ হয়তো ভুল দেখেছে। তার সব কথা তো আর সত্য হয় না। কিন্তু কয়েকদিন পর সত্যিই একটা ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি তানিশ বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ডাকাডাকি করলাম, কিন্তু সে সাড়া দিল না। আমরা তানিশকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, তানিশের ব্রেইনে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখা যাচ্ছে। এটা বিপজ্জনক হতে পারে। ডাক্তার আরও টেস্ট করল। রিপোর্ট দেখে বলল, তানিশের ব্রেইনের কিছু অংশ অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু এটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আমি জিজ্ঞাসা করলাম, এর চিকিৎসা কি? ডাক্তার বলল, এটা খুবই জটিল। আমাদের আরও বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে। তানিশ 3 দিন অজ্ঞান ছিল। চতুর্থ দিনে জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফেরার পর সে বলল, মা, আমার ক্ষমতা আরও বেড়ে গেছে। আমি এখন আরও দূরের মানুষদের মনও পড়তে পারি। তানিশ বলল, আমি এখন শুধু মানুষের মন নয়, জিনিসপত্রের ইতিহাসও জানতে পারি। কোনো জিনিস ছুলেই আমি বুঝতে পারি এর আগে কি ঘটেছে। হাসপাতালে একটা পুরাতন চেয়ার ছিল। তানিশ সেটা ছুঁয়ে বলল, এই চেয়ারে 20 বছর আগে একজন রোগী বসেছিল। তার ক্যান্সার হয়েছিল। সে মারা গেছে। নার্স এসে বলল, এই চেয়ারটা সত্যিই 20 বছরের পুরাতন। এখানে অনেক ক্যান্সার রোগী বসেছে। তানিশের এই নতুন ক্ষমতা দেখে ডাক্তাররাও অবাক হলেন। তারা তানিশকে নিয়ে গবেষণা করতে চাইলেন। কিন্তু তানিশ বলল, আমি এখানে আর থাকতে চাই না। আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। ডাক্তার বলল, তানিশের অবস্থা এখনও বিপজ্জনক। তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখতে হবে। কিন্তু তানিশ জোর করে বাড়ি চলে এল। সে বলল, আমি জানি আমার কি হবে। আমাকে হাসপাতালে থাকতে হবে না। বাড়ি এসে তানিশ আরও অদ্ভুত কাজ করতে শুরু করল। সে বাড়ির পুরাতন জিনিসপত্র ছুঁয়ে তাদের ইতিহাস বলতে লাগল। তানিশ আমার পুরাতন একটা শাড়ি ছুঁয়ে বলল, মা, এই শাড়িটা তুমি তোমার বিয়ের সময় পরেছিলে।
সেদিন তোমার খুব আনন্দ হয়েছিল। সত্যিই সেটা আমার বিয়ের শাড়ি ছিল। আমি অবাক হয়ে গেলাম। তানিশ সাজিদের পুরাতন একটা কলম ছুঁয়ে বলল, বাবা, এই কলম দিয়ে তুমি চাকরির প্রথম দিনে সই করেছিলে। তুমি খুব নার্ভাস ছিলে। সাজিদ বলল, তুই সত্যি বলেছিস। আমি সেদিন সত্যিই নার্ভাস ছিলাম। এভাবে তানিশ বাড়ির অনেক জিনিসের ইতিহাস বলে দিল। সব সত্য। কিন্তু হঠাৎ একদিন তানিশ একটা ভয়ানক কথা বলল। সে বলল, আমি আমাদের বাড়ির মাটি ছুঁয়ে দেখেছি। এই মাটির নিচে কিছু লুকানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি লুকানো আছে? তানিশ বলল, আমি পরিষ্কার করে বুঝতে পারছি না। কিন্তু কিছু একটা আছে। তানিশ বলল, আমাদের উঠানের নিচে কয়েক ফুট গভীরে কিছু পুঁতে রাখা আছে। সাজিদ বলল, এসব আজে বাজে কথা, কিন্তু তানিশ জোর দিয়ে বলল, না বাবা, আমি নিশ্চিত। তানিশের কথায় আমাদের কৌতূহল হল। আমরা ভাবলাম একবার খুঁড়ে দেখি। পরের দিন আমরা উঠানে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় ৩ ফুট খুঁড়ার পর সত্যিই কিছু একটা পেলাম। মাটি সরিয়ে দেখি একটা পুরাতন কাঠের বাক্স। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেক পুরাতন কাগজপত্র আর কিছু গয়না। কাগজগুলো দেখে আমরা অবাক হয়ে গেলাম। এগুলো আমাদের বাড়ির পুরাতন দলিলপত্র। আর গয়নাগুলো খুবই দামি। সাজিদ বলল, এগুলো এখানে এল কিভাবে? আমি বললাম, হয়তো বাড়ির আগের মালিক এগুলো লুকিয়ে রেখেছিল। তানিশ বাক্সটা ছুঁয়ে বলল, এই বাক্সটা প্রায় ৫০ বছরের পুরাতন। একজন বৃদ্ধ লোক এটা লুকিয়ে রেখেছিল। সে মারা যাওয়ার আগে এটার কথা কাউকে বলেনি। তানিশ আরও বলল, এই গয়নাগুলো তার স্ত্রীর ছিল। সে এগুলো নিরাপদ জায়গায় রাখতে চেয়েছিল। আমরা কাগজপত্র দেখে জানলাম এই বাড়ির আগের মালিক করিম মিয়া নামে একজন লোক ছিলেন। তিনি ৫০ বছর আগে মারা গেছেন। আমরা করিম মিয়ার পরিবারের খোঁজ নিলাম। জানলাম তার একটা ছেলে আছে। সে এখন বুড়ো হয়ে গেছে। আমরা সেই ছেলের কাছে গিয়ে সব কিছু দিয়ে দিলাম। সে খুব খুশি হল। বলল, আব্বা মারা যাওয়ার পর আমরা এই গয়নাগুলোর খোঁজ পাইনি। ভেবেছিলাম চুরি গেছে। সে আমাদের ধন্যবাদ দিল। বলল, আপনাদের ছেলের কারণেই আমরা আমাদের মায়ের স্মৃতি ফিরে পেলাম। এই ঘটনার পর তানিশের খ্যাতি আরও বেড়ে গেল। মানুষ দূরদূরান্ত থেকে তার কাছে আসতে শুরু করল। কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে চাইত। কেউ তাদের ভবিষ্যৎ জানতে চাইত। তানিশ সবার সাহায্য করত। কিন্তু এত মানুষের ভিড় আমাদের অস্বস্তিতে ফেলে দিল। আমাদের ঘরবাড়ি মানুষে ভরে থাকত। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে শুরু করল। একদিন আমি তানিশকে বললাম, তানিশ, তুমি কি এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারো না? আমাদের জীবন অস্বাভাবিক হয়ে গেছে। তানিশ বলল, মা, আমি চেষ্টা করেছি। কিন্তু এই ক্ষমতা আমার নিয়ন্ত্রণে নেই। এটা আপনা আপনিই কাজ করে। তানিশ আরও বলল, আমার মনে হচ্ছে এই ক্ষমতা দিন দিন বাড়ছে। আমি যেদিকে তাকাই সেদিকের মানুষের মনের কথা শুনতে পাই। আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থা চলতে থাকলে তানিশের কী অবস্থা হবে? একদিন তানিশ আমাকে বলল, মা, আমি একটা ভয়ানক জিনিস জানতে পেরেছি। আমি জিজ্ঞাসা করলাম, কি? তানিশ বলল, আমি জানতে পেরেছি কেন আমার এই ক্ষমতা এসেছে। তানিশ বলল, তুমি যে রক্ত আমাকে দিয়েছিলে সেই রক্তে কিছু বিশেষ উপাদান ছিল। এর ফলে আমার ব্রেইনের কিছু অংশ পরিবর্তন হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার রক্তে বিশেষ উপাদান? তানিশ বলল, হ্যাঁ মা। তুমি নিজেও জানো না যে তোমার রক্তে এই বিশেষত্ব আছে। তানিশ আরও বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার সাথে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? আমি ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, আমার ছোটবেলায় একবার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তাররা বলেছিল আমি বাঁচব না। কিন্তু হঠাৎ আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। আমি তানিশকে সেই ঘটনা বললাম। তানিশ বলল, হ্যাঁ মা, সেই সময় তোমার রক্তে পরিবর্তন হয়েছিল। কিন্তু তুমি কখনো এর প্রভাব টের পাওনি। তানিশ আরও বলল, কিন্তু আমার শরীরে তোমার রক্ত গেলে এই ক্ষমতা জেগে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এর সমাধান কি? তানিশ বলল, আমি জানি না মা। কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। তানিশ রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ চিৎকার করে উঠল। আমরা দৌড়ে গেলাম। তানিশ বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। এলাকায় একটা বড় দুর্ঘটনা হতে যাচ্ছে। অনেক মানুষ মারা যাবে। আমি বললাম, এটা শুধু স্বপ্ন। ভয় পেজো না। কিন্তু তানিশ বলল, না মা, এটা স্বপ্ন নয়। আমি ভবিষ্যৎ দেখেছি। আগামীকাল সকালে এলাকার বাস স্ট্যান্ডে একটা বাস দুর্ঘটনা হবে। তানিশের কথায় আমাদের ভয় লাগল।
পরের দিন সকালে আমরা বাস স্ট্যান্ডের দিকে গেলাম। দেখি সত্যিই একটা বাস এসে স্ট্যান্ডে ঢুকতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা আগে থেকেই মানুষদের সাবধান করে দিয়েছিলাম। তাই কেউ আহত হল না। সবাই নিরাপদ জায়গা সরে গিয়েছিল। এই ঘটনার পর তানিশের ক্ষমতার কথা আরও ছড়িয়ে গেল। মানুষ তাকে একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করল। কিন্তু একদিন তানিশ আমাকে একটা চমকপ্রদ কথা বলল। সে বলল, মা, আমি জানতে পেরেছি আমার এই ক্ষমতা স্থায়ী নয়। আমি জিজ্ঞাসা করলাম, মানে? তানিশ বলল, তোমার রক্তের প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কিছুদিন পর আমার এই ক্ষমতা চলে যাবে। আমি